প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে। ভাবুন তো, ভারতের হাতে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ বিমানগুলোর একটি SU-30 MKI এবার এমনভাবে আপগ্রেড হতে চলেছে যে পুরনো সুখোই আর পুরনো সুখোই থাকবেই না। আর এই আপগ্রেডের প্রথম ধাপেই খরচ হতে পারে প্রায় $8 বিলিয়ন। শুধু এখানেই শেষ নয়, পরবর্তী ধাপে আরও প্রায় 120টি SU-30 MKI আপডেট করার পরিকল্পনা বাস্তবায়িত হলে মোট খরচ পৌঁছাতে পারে প্রায় $11 বিলিয়ন কাছাকাছি। কিন্তু প্রশ্ন হলো, ভারত কেন এত বিপুল অর্থ খরচ করে পুরনো প্ল্যাটফর্মকে আপগ্রেড করছে? নতুন যুদ্ধ বিমান কেনার বদলে কেন সুখোইকে আরও শক্তিশালী করা হচ্ছে? আর এর পিছনে কি শুধুই সামরিক আধুনিকীকরণ, নাকি এর সঙ্গে জড়িয়ে আছে চীন, পাকিস্তান এবং ভারতের ভবিষ্যৎ আকাশযুদ্ধের বড় কৌশল? আজকের ভিডিওতে সেটাই বলবো, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। আর স্ক্রিনে দেখুন এ বিষয়ে সংবাদ মাধ্যমে আর্টিকেল প্রকাশিত হয়েছে। প্রথমে আসি মূল খবরে। প্রতিবেদন অনুযায়ী ভারতের সুপার সুখোই আধুনিকীকরণ কর্মসূচির প্রথম ধাপে 84টি SU-30 MKI যুদ্ধবিমানকে ব্যাপকভাবে আপডেট করার সম্ভাবনার খরচ প্রায় $8 বিলিয়ন, অর্থাৎ প্রতি বিমানে হিসাবে প্রায় $95 মিলিয়ন কাছাকাছি। তবে একটিকে প্রাথমিক অনুমান হিসেবে উল্লেখ করা হয়েছে, কিন্তু এখানে আসল বিষয়টা নয়। আসল বিষয় হলো এই টাকার বিনিময়ে ভারত SU-30 MKIকে কতটা বদলে দিতে চাইছে। SU-30 MKI ভারতীয় বিমান বাহিনীর অন্যতম প্রধান যুদ্ধ বিমান এবং বহু বছর ধরে এটি ভারতের আকাশ শক্তির মেরুদণ্ডের ভূমিকা পালন করছে। ভারতের কাছে কয়েকশো SU-30 MKI রয়েছে, তাই একসঙ্গে পুরো বহরকে নতুন যুদ্ধ বিমান দিয়ে প্রতিস্থাপন করা বাস্তবসম্মত নয়। অন্যদিকে তেজস MK2 এবং এমকা এর মতো দেশীয় প্ল্যাটফর্ম ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, কিন্তু সেগুলো বড় সংখ্যায় অপারেশনাল ডিপ্লয়মেন্ট হতে সময় লাগবে 1 দশকেরও বেশি। এই সময়ের মধ্যবর্তী ব্যবধান পূরণ করার জন্যই সুপার সুখোই অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট করার। অর্থাৎ এটি শুধুমাত্র একটি আপগ্রেড নয়, এটি অনেকটা বর্তমান শক্তিকে আধুনিক করে ভবিষ্যতের শক্তির আগমন পর্যন্ত সময় কেনা। আর সেই কারণেই এই প্রকল্প ভারতের জন্য কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। এবার আসি সেই প্রকল্পের সবচেয়ে আকর্ষণীয় অংশে। বর্তমান SU-30 MKI এর রাশিয়ান অরিজিন রাডার পরিবর্তে ভারতীয় ভিরুপাক্সা ISR রাডার সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে। DRDO এর ভিরুপাক্সা রাডার বিশেষভাবে SU-30 MKI আধুনিকীকরণ কর্মসূচির জন্য তৈরি করা হচ্ছে। জার্নেস এর তথ্য অনুযায়ী এই রাডার এর অ্যান্টেনা প্রায় 950 কিলোমিটার এবং এতে প্রায় 2400টি ট্রান্সমিট রিসিভ মডিউল ব্যবহার করা হয়েছে বলে বলা হচ্ছে। GAN প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই রাডারে। শক্তি ও ইলেকট্রনিক ওয়্যারফেয়ার এনভায়রনমেন্ট কার্যকারিতা বাড়ানোর লক্ষ্য রাখে এই রাডার। আর এখানেই সুপার সুখোই প্রকল্পের আসল পরিবর্তন, কারণ একটি যুদ্ধ বিমানের শক্তি শুধু তার ইঞ্জিন বা মিসাইলের ওপর নির্ভর করে না। আধুনিক এয়ার কমব্যাট যে আগে দেখতে পায় সেই আগে সিদ্ধান্ত নিতে পারে, আর যে আগে সিদ্ধান্ত নিতে পারে সে আগে আঘাত করতে পারে। অর্থাৎ SU-30 MKI একটি বড় এয়ার সুপিরিয়রিটি প্ল্যাটফর্ম থেকে আরও বেশি নেটওয়ার্ক মাল্টিরোল কমব্যাট প্ল্যাটফর্মে পরিণত হতে পারে। এখানেই শেষ কথা নয়। সুপার সুখোই প্রকল্পে শুধু রাডার পরিবর্তন করলেই হবে না। প্রতিবেদন অনুযায়ী এয়ারক্রাফটের অ্যাভিওনিক্স মিশন কম্পিউটার, ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সিস্টেম, ওয়েপন ইন্টিগ্রেশন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সাবসিস্টেমগুলো ব্যাপক পরিবর্তন করা হবে। এর অর্থ কী? এর অর্থ হলো SU-30 MKIকে শুধু একটি পুরনো ফাইটার হিসেবে নয়, বরং একটি মডার্ন সেন্সর শটার প্ল্যাটফর্ম হিসেবে তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এর সঙ্গে ভবিষ্যতে ভারতীয় অস্ত্র যেমন দীর্ঘপাল্লার এয়ার টু এয়ার মিসাইল, রুদ্রম সিরিজের অ্যান্টি রেডিয়েশন ওয়েপন যুক্ত করার সম্ভাবনাও এই আপগ্রেডকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, একটি পুরনো যুদ্ধ বিমান আপডেট করতে এত টাকা খরচা কেন? কারণ কি শুধু রাডার রিপ্লেসমেন্ট নয়, এখানে এয়ারক্রাফটের স্ট্রাকচার মডিফিকেশন এবং অ্যাভিওনিক্স আর্কিটেকচার, মিশন কম্পিউটার, ইলেকট্রনিক ওয়্যারফেয়ার, ওয়েপন ইন্টিগ্রেশন, সফটওয়্যার টেস্টিং
সার্টিফিকেশন সব কিছুর সঙ্গে কাজ করতে হবে। অর্থাৎ এটি একটি ডিপ মডারাইজেশন প্রোগ্রাম, আর এই কারণেই প্রতি বিমানের খরচ কয়েক কোটি ডলারে পৌঁছানো অস্বাভাবিক নয়। এখন আসি আরও বড় সংখ্যায়। প্রথমে 48টি এয়ারক্রাফট, এরপরে আরও প্রায় 120টি SU-30 MKI একই স্ট্যান্ডার্ডে আনার সম্ভাবনার কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই দ্বিতীয় ধাপ বাস্তবায়িত হলে খরচ প্রায় $11 বিলিয়ন হতে পারে বলে অনুমান করা হচ্ছে। অর্থাৎ ভারত যদি শেষ পর্যন্ত এই পথের এগোয়, তাহলে সুপার সুখোই শুধু আপগ্রেড প্রোগ্রাম থাকবে না, এটি হয়ে উঠবে ভারতীয় বিমান বাহিনীর সবচেয়ে বড় লং টার্ম কমব্যাট মডারাইজেশন প্রোগ্রামের একটি। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, চীন ও পাকিস্তানের সঙ্গে এর অর্থ কী? ভারতের জন্য প্রধান চ্যালেঞ্জ হলো একদিকে পাকিস্তান, অন্যদিকে চীন, অর্থাৎ সম্ভাব্য দুই মুখী এয়ার সিকিউরিটি সিনারিও অ্যাক্টিভ। তাই ভারতের সামনে দুটি পথ ছিল। এক, অপেক্ষা করা যতক্ষণ না নতুন জেনারেশনের দেশীয় ফাইটার জেট পর্যাপ্ত সংখ্যায় আসে। দুই, বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হেভি ফাইটার ফ্লিটকে এখনই আধুনিক করে তোলা। আর এই দ্বিতীয় পথটি বেছে নিয়েছে বলেই সুপার সুখোই এত গুরুত্বপূর্ণ। তাহলে পুরো বিষয়টি দাঁড়াচ্ছে কোথায়? ভারত একাধিক তেজস MK-1, তেজস MK-2, ভবিষ্যতে এমকা এর মতো নতুন প্রজন্মের এয়ারক্রাফট তৈরি করছে। অন্যদিকে পুরনো কিন্তু শক্তিশালী SU-30 MKI ফ্লিটকে বিরূপাক্ষা ISR রাডার, আধুনিক এভিওনিক্স ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার সিস্টেম, নতুন অস্ত্র দিয়ে পুনর্গঠন করছে। অর্থাৎ ভারত একই সঙ্গে নতুন ফাইটার তৈরি এবং বর্তমান ফাইটারকে আধুনিকীকরণ করা হচ্ছে। দুই পথেই এগোচ্ছে। আপনার কি মনে হয়, ভারতের কি সুপার সুখোইতে আরও বেশি অর্থ বিনিয়োগ করা উচিত, নাকি সেই অর্থ সরাসরি নতুন জেনারেশন ফাইটার তৈরিতে দেওয়া উচিত? প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।